বাংলার বাইরে কাজ করতে গিয়ে বাংলা বললে বাংলাদেশি তকমা দিয়ে আটক করার অভিযোগ উঠছে একাধিক বিজেপি শাসিত রাজ্যে। এরকমই হরিয়ানা থেকে নদিয়া পুলিশ প্রশাসনের উদ্যোগে ফিরিয়ে আনা হলো বাঙালি শ্রমিককে। অবশেষে মুক্তি পেলেন হরিয়ানায় আটক পলাশীপাড়ার শ্রমিক। গুরুগ্রামে কাজে গিয়ে আটক পরিযায়ী শ্রমিক মিঠুন শেখ। কথা বলবো সমীরের সঙ্গে। সমীর, মিঠুন শেখকে হরিয়ানা পুলিশ আটক করেছিল বাংলা বলার জন্য, বাংলাদেশি সন্দেহে আটক করেছিল। কি ছিল সেই অভিজ্ঞতা, কি বলছেন মিঠুন? দেখো মিমি, গত সোমবার আমরা দেখিয়েছিলাম যে তেহট্ট, পলাশীপাড়া এবং নাগাছিপাড়ার প্রায় 20 থেকে 25 জন পরিযায়ী শ্রমিক যারা হরিয়ানার গুরুগ্রামে কাজ করতে গিয়েছিল এবং গত রবিবার সেখানকার পুলিশ তাদেরকে আটক করে। কি অভিযোগ না, তারা বাংলায় কথা বলছিল, সেই কারণে তাদেরকে সন্দেহ করা হয় তারা বাংলাদেশি নাগরিক এবং তাদেরকে আটক করে রেখে দেওয়া হয়। তাদের কাছে যে প্রমাণপত্র রয়েছিল, পরিচয়পত্র রয়েছিল, সেগুলোকে দেখানো হয়, কিন্তু তারা গুরুত্ব দেয়নি। এই খবর যখন বাড়িতে এসে পৌঁছায় সোমবারের দিন, সোমবার আমরা সেই খবর সম্পাদন করি। এর পাশাপাশি ওই পরিবারের লোকজন পলাশীপাড়া থানায় যোগাযোগ করে। পলাশীপাড়া থানার পুলিশ পরিবারের লোকজনের কাছ থেকে পরিচয়পত্র সংগ্রহ করে এবং সেগুলো প্রশাসনের মাধ্যমে হরিয়ানা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এবং সেখানে পাঠানো হয় এবং জানানো হয় যে তারা ভারতীয় নাগরিক বা পশ্চিমবঙ্গের নাগরিক। এরপরে কিন্তু হরিয়ানা প্রশাসন ইতিমধ্যে বেশ কয়েকজনকে মুক্তি দিয়েছে। তাদের মধ্যে একজন বড় নলদের বাসিন্দা মিঠুন শেখ এবং তিনি কিন্তু বাড়ি ফিরছেন। এবং এই প্রশাসনের যে এই উদ্যোগে কিন্তু খুশি এই মিঠুন শেখের পরিবার। তারা উচ্ছ্বসিত যে তাদের পরিবারের যে পরিযায়ী শ্রমিক অবশেষে মুক্তি পেয়েছে, কিন্তু তারা চিন্তিত। তারা যে পেটের দায়ে সেখানে কাজে গিয়েছিলেন, কিন্তু তারা আতঙ্কে ভুগছেন আর তারা কিন্তু সেই দেশে কাজে যেতে চাইছেন না। এখন কি করে দিন চালাবেন সেই চিন্তায় কিন্তু তাদের ঘুম উঠেছে। মিমি, একদমই, অনেক ধন্যবাদ সমীর। ভগবানপুরে খাবার জলে আমরা ওরা, তৃণমূলকে সমর্থন করায় বন্ধ খাবার জল। অভিযোগ বিজেপির পঞ্চায়েতের বিরুদ্ধে। সাবমার্সিবলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠছে কাঠগড়ায় ভগবানপুরের কোটবার পঞ্চায়েত। কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, এ কোন রাজনীতি যেখানে পানীয় জল এভাবে আটকে দেওয়া হচ্ছে তৃণমূল করে বলে? কি বলছে বিজেপি? মিমি, দেখো, এখানে বলা যায় রাজ্যের শাসক দল তৃণমূল এই ভগবানপুর এলাকায়, যে এলাকার কথা বলা হচ্ছে, যে পঞ্চায়েত এলাকা, সেখানে বিরোধী পঞ্চায়েতের হিসেবে, কারণ বিরোধী তৃণমূল অভিযোগ করছেন, মারাত্মক অভিযোগ, এখানে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত জল, যেটা পানীয় জল, সেখানে কিনা পানীয় জল দেওয়ার ক্ষেত্রে, সরবরাহ করার ক্ষেত্রে রাজনীতি করছে। কীরকম রাজনীতি না, আমরা ওরা। সেখানে জলের লাইন কেটে দেওয়া হয়েছে, তৃণমূল করেন এমন মানুষজনের বাস যে এলাকায়। মারাত্মক অভিযোগ, গুরুতর অভিযোগ, যে অভিযোগ কানে যাওয়ার পর বিডিও কিংবা ব্লক প্রশাসন ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, কিন্তু এই যে সমস্যা, তীব্র গরম, মিমি তুমি জানো, এই সময় পানীয় জল দেওয়ার ক্ষেত্রে রাজনীতির রং দেখা হচ্ছে। মারাত্মক খবর এবং মারাত্মক বিষয়, এবং রীতিমতো দুর্ভোগে পড়েছেন ভগবানপুর এলাকার মানুষজন। একটা বড় এলাকার মানুষজন, 35 থেকে 44টি পরিবার বাস করে এবং সেখানকার বিজেপি পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ করাচ্ছে তিনি এই জল বন্ধের আসল, বলা যায়, কোট অ্যান্ড কোট নায়ক। মিমি, ধন্যবাদ সুজিত। ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে 35টি পরিবার আজ দীর্ঘ 72 ঘন্টা প্রায় পানীয় জল তাদের দেওয়া হয়নি। এটার জন্য বিজেপি কোটবার অঞ্চল ক্ষমতায় আছে। ওই এলাকায় যেসব জায়গা আমাদের তৃণমূল পঞ্চায়েত জিতেছে বা যেসব এলাকা মূলত তৃণমূলের লোকজন একটু বেশি, সেসব জায়গার সমস্ত উন্নয়ন প্রায় তারা স্তব্ধ করে দিয়েছে। এটা বিজেপির ক্ষমতায় থাকার ফল। এর জন্য আমরা ধিক্কার জানাচ্ছি এবং আইনত সব রকম ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ কোনো রাজনৈতিক দলের উদ্দেশ্য প্রণোদিতভাবে, রাজনৈতিক দলের নেতার প্রভাবে ওনারা কী করছেন, একটা দলের বদনাম এবং ব্যক্তিগতভাবে আমি এলাকায় শিক্ষক, আমার একটা বদনাম করার জন্য ওনারা এই প্রচেষ্টা চালাচ্ছেন। সেটা আমি, আমার কাছে স্বাস্থ্য দপ্তরের জল টেস্টিংয়ের রিপোর্টও রয়েছে, ওনারা যে আবেদন করেছিলেন সে কপিও রয়েছে। সেই হিসাবে আমি যা পদক্ষেপ নিয়েছি এবং আগামী দিনে যা করা সেই প্রচেষ্টাও চালাচ্ছি, যত দ্রুত সম্ভব মানুষকে ওই জলটা পান করার উপযুক্ত হিসাবে ফিরিয়ে দেওয়া যায় সেই প্রচেষ্টা চালাচ্ছি। নেতার মদতে স্কুলের জমি বিক্রির অভিযোগ। 15 লক্ষ টাকায় জমি বিক্রির অভিযোগ। তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। জমি বিক্রিতে মদতের অভিযোগ স্কুলের প্রেসিডেন্টের বিরুদ্ধে। খড়গপুরের সাঁকুয়া গুরুচরণ হাই স্কুলের ঘটনায় বিতর্ক দানা বেঁধেছে। কথা বলবো শঙ্করের সঙ্গে। শঙ্কর, কি অভিযোগ উঠছে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে?
দেখো মিমি, একেবারে গুরুতর অভিযোগ এনেছে বিজেপি, আর যাকে ঘিরে তুলকালাম হয়েছে তার কারণ হচ্ছে যে খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত সাকুয়া গুরুচরণ হাই স্কুলের 185 ডেসিমিল জায়গা সরকারি জায়গায় একেবারে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে তৎকালীন টিচার ইনচার্জ এবং পরিচালন সমিতির সভাপতি দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে। এরই প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকেরা স্কুলের বাইরে যে সাকুয়া যাওয়ার রাস্তা, তার রাস্তাতে বসে তারা প্রতিবাদ জানায় এবং রাস্তাতে একেবারে বলা যায় যে গাছের গুড়ি তুলে তারা রাস্তা অবরোধ করে। তাদের অভিযোগ যে পিংলার বিধায়ক অজিত মাইতির হাত ধরে এই দুই যে টিচার ইনচার্জ এবং পরিচালন সমিতির সভাপতি দুজন মিলে প্রায় 15 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। টিচার ইনচার্জ, বর্তমানে যে টিচার ইনচার্জ, তিনি স্বীকার করেছেন যে স্কুল ফান্ডে এই রিলেটেড কোনো টাকা এখনো জমা পড়েনি। এইদিকে অজিত মাইতি যে অভিযোগ, যারা এইসব অভিযোগ করছেন তারা আগে জেনে নিন এই ধরনের কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত নয়। যদি এটা প্রমাণ না করতে পারে বিজেপির বিরুদ্ধে মানহানির মামলা করা হবে। যদিও জেলা বিজেপি সভাপতি তন্ময় দাস জানিয়েছেন যে তৃণমূল সরকারি জায়গা, স্কুলের যে সরকারি জায়গা 185 ডেসিমিল জায়গা, তা একেবারে একটি কোম্পানিকে চুরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ তুলেছেন টিচার ইনচার্জ এবং পরিচালন সমিতির দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে। মিমি, আমি জাস্ট 1 মাস হয়েছে স্কুলে জয়েন করেছি, তো আমি এখন পুরো বিষয়টা জেনে উঠতে পারিনি। শুনছি আর কি, আপনাদের মতনই আমিও শুনেছি কিছু সম্পত্তি বিক্রি হয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে অভিযোগ জানাতে বলছেন। আমি এখনো পুরোটা খোঁজ নিতে পারিনি, খোঁজ নিই দিয়ে গেছে সেটার সঙ্গে খোঁজ নিই, খুঁজে এই যে বড় একটা স্কুলের 4 বিঘা সম্পত্তি, যার এখন প্রায় বাজার মূল্য 6 কোটি টাকার কাছাকাছি, রোড সাইডের জায়গা, সেই জায়গাকে কোন রকম ভাবে কেউ একার দ্বারা এরকম দুর্নীতি করা সম্ভব না। যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে দুর্নীতি চলছে, স্কুলের বই খাতাও বিক্রি চলছে, বাচ্চাদের জামা প্যান্টও বিক্রি করে। আমাকে কেউ অভিযোগ জানায়নি, আমি শুনিনি। অভিযোগ যখন পেয়েছি নিশ্চয়ই খোঁজ নেব। যদি সত্য হয় পুলিশকে অনুরোধ করব, স্কুল প্রশাসনকে অনুরোধ করব উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য। উনি যদি প্রমাণ করে দিতে পারেন তাহলে উনি যা বলবেন মেনে নেব, আর যদি না পারেন আমি কিন্তু ওর বিরুদ্ধে মানহানি মামলায় যাব। এই সমস্ত মিথ্যে কথা বলে বাজার যারা গরম করবে, মানুষকে তাদের বিরুদ্ধে সোচ্চার করে জানিয়ে দেবে। গোঘাটের স্কুলের সেই প্রধান শিক্ষিকাকে মনে আছে? নিউজ 18 বাংলায় খবর দেখিয়েছিল আপনাদের। তেষ্টা পেলেও জল খাওয়া যাবে না, শৌচালয় যেতে অমানবিক শর্ত দিয়েছিলেন যে প্রধান শিক্ষিকা। কথার অবাধ্য হলেই মারধর করা হতো পড়ুয়াদের। এই খবর দেখাই আমরা, এবং তারপর এই খবর দেখানোর ঠিক 3 দিনের মধ্যে পদক্ষেপ প্রাথমিক শিক্ষা সংসদের। নিউজ 18 বাংলার খবরের জের কথা বলবো শুভদীপের সঙ্গে। শুভদীপ, অবশেষে ব্যবস্থা নেওয়া হলোই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। একেবারেই যেমনটা অভিভাবকরা চাইছিলেন, তারা বারবার কিন্তু অভিযোগ জানিয়েছিলেন যে প্রধান শিক্ষিকার আচরণের কারণে কিন্তু তাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে আতঙ্কিত বোধ করছেন এবং বাড়িতে এসে তারা অভিভাবকদের অভিযোগ জানাচ্ছেন যে তারা স্কুলে যাবেন না, এবং প্রধান শিক্ষিকার বিভিন্ন আচরণের জন্য কিন্তু তারা ভয়ে ছিলেন। এবং সেই অভিযোগে কিন্তু অভিভাবকরা জানিয়েছিলেন প্রাথমিক শিক্ষা সংসদ এবং এসআই অফিসে তারা অভিযোগ জানিয়েছিলেন, এবং সেই অনুযায়ী কিন্তু পরিদর্শনও করা হয়। আমরা সেই খবর তুলে ধরেছিলাম, অভিভাবকদের সমস্যার কথা তুলে ধরেছিলাম। এরপরেই গত 3 দিনের মধ্যে কিন্তু পদক্ষেপ করলো হুগলি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ, এবং ওই অভিভাবককে এই মুহূর্তে গোঘাটের সামন্তখণ্ড প্রাথমিক বিদ্যালয় থেকে বদলি করা হয়েছে আরামবাগের বাতানল প্রাথমিক বিদ্যালয়। এবং এই বাতানল প্রাথমিক বিদ্যালয়ে তিনি অবশ্য প্রধান শিক্ষিকা থাকছেন না, তাকে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কিন্তু বদলি করা যায়। এর ফলে কিন্তু অভিভাবকরা অনেকটাই স্বস্তি বোধ করছেন। মিমি, ধন্যবাদ শুভদীপ। বিএসসি হুগলি চেয়ারম্যানের নির্দেশে বিগত 17 তারিখে একটা এনকোয়ারি করি, ফিল্ড লেভেল ইন্সপেকশন করি, এবং সেখানে আমাদের এনকোয়ারিতে যেগুলো উঠে এসেছে তাতে মোটামুটি ওরকমই একটা কিছু দাঁড়ায়। সেই রিপোর্ট আমরা এনকোয়ারি রিপোর্ট পাঠাই সেভাবে ডিপিএসসিতে, এবং ডিপিএসসি যথোপযুক্ত স্টেপ নিয়েছেন বলে আমার মনে হয়। ওনার ট্রান্সফার হয়েছে আরামবাগ সার্কেলের আন্ডারে বাতানলের একটা স্কুলে প্রাইমারি। আমরা এনকোয়ারি করার পরে এনকোয়ারি রিপোর্ট আমরা পাঠিয়েছি সেদিনই। এখনও পুরোপুরিভাবে স্বস্তি নয়, কারণ ম্যাডাম যখন অন্য বিদ্যালয়ে যে জয়েন করবেন তখন আমরা পুরোপুরিভাবে স্বস্তি পাব। তখন আমাদের বাচ্চারা মানে বিদ্যালয়ে হাসি মুখে যেতে পারবে। উনি বেশি বাচ্চাদের উপরে টর্চার করতে
দেগঙ্গায় প্রকাশ্যে মাদকের কারবার, আর এরই প্রতিবাদে সরব হয়েছেন এলাকার মহিলারা। রাস্তার ধারে অবাধে মাদক বিক্রির অভিযোগ আমজাদ আলীর বিরুদ্ধে। বারাসাত পুলিশ জেলার সুপারকে লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকার মহিলারা। পুলিশ কি ব্যবস্থা নিল জানাবে জিয়াউল, রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, দেখো, দেগঙ্গার একাধিক জায়গায় গোসাইপুর, সাততিয়া, বেলিয়াঘাটা এই ধরনের একাধিক জায়গা রয়েছে, সেখানে প্রকাশ্যে রাস্তার ধারে চলছে নেশাদ্রব্য বিক্রি এবং সেখানে হিরোইন থেকে শুরু করে বিভিন্ন ধরনের নেশাদ্রব্য সেখানে বিক্রি হয় এবং সেখানে নেশাগ্রস্ত করে যুবকরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের উপর আক্রমণ করেছেন এবং ছোটোখাটো চুরি, বিভিন্ন ছিনতাইয়ের ঘটনা এই এলাকায় হয়। এ নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছেন এলাকার মানুষজন, কিন্তু পুলিশের যেটা দাবি যে সেখানে একাধিকবার যাওয়া হয়েছে, কিন্তু সেখানে যে সমস্ত নেশার জায়গাগুলো সেগুলো কিন্তু পুলিশ গেলেই তারা পালিয়ে যায়। কিন্তু যেভাবে নেশার জিনিস প্রকাশ্যে বিক্রি হচ্ছে, হিরোইনের মতন একাধিক এই সমস্ত নেশার দ্রব্য, সেখানে কিন্তু প্রচুর মানুষ আসক্ত হচ্ছে এবং বহিরাগত এলাকায় আনাগোনা করছেন এবং এলাকার মহিলাদের থেকে শুরু করে বিভিন্ন মানুষের উত্ত্যক্ত করছেন। ইনি একাধিকবার সোচ্চার হয়েছেন, ফলে অবশেষে পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন যে এলাকায় যেভাবে নেশার দ্রব্য বাড়ছে এবং এই ছোটোখাটো ঘটনা নিয়েই কিন্তু বড় দুর্ঘটনা ঘটছে, চুরি ছিনতাই একাধিক ঘটনা ঘটছে, ফলে প্রশাসনকে আরও কড়া ব্যবস্থা নিক এমনটা এলাকার মানুষ দাবি করছেন। কিন্তু যে সমস্ত নেশাগ্রস্ত বা যারা বিক্রি করছেন তারা কিন্তু তাদের প্রকাশ্যে বলছেন যেখানে বিক্রি হয় বলেই তারা কিনে খাচ্ছেন বা নেশা দ্রব্য তারা সেবন করছেন, এমনটাও তারা বলছেন। ফলে জানি ইতিমধ্যে সোচ্চার হয়েছেন এলাকার মহিলারা, তার কারণ বাড়ির পুরুষরাই এই ধরনের নেশাগ্রস্ত হয়ে যাচ্ছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে অশান্তি এবং বিভিন্ন চুরি, ছোট ছোট চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ফলে পুলিশ আরও সক্রিয়ভাবে ব্যবস্থা নিক এমনটা এলাকার মানুষজন জানাচ্ছেন। ধন্যবাদ জিয়াউল। ব্যক্তিগত স্বার্থে নিকাশি নালার মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। নিকাশির জলে রাস্তায় 1 হাঁটু জল। নিকাশি নালা মাটি দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ। নালা থেকে মাটি সরাতে গেলে পুরো কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। বীরভূমের সিউড়ির 1 নম্বর ওয়ার্ডের ঘটনা। কথা বলবো সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, কি ঘটেছে? দেখো, যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে 14 নম্বর জাতীয় সড়ক যে এলাকা, সেটা হচ্ছে যে এলাকা, সেখানে হচ্ছে একদিকে হচ্ছে বড়বাগান এলাকা, একদিকে হচ্ছে খরিদ্দারপাড়া গ্রাম পঞ্চায়েত এবং অন্যদিকে হচ্ছে সিউড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ড। এবং সেখানেই কিন্তু একজন ব্যক্তি যে নিকাশি নালা, তার বাড়িতে জল ঢুকে যাচ্ছে বলে নিকাশি নালার গোটা মুখটাই সে মাটি দিয়ে বন্ধ করে দেয়। আর এর ফলে জাতীয় সড়ক সংলগ্ন যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু হাঁটু সমান জল জমে যায় নিকাশি নালার। ফলে সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়ে এবং সেই সময় কিন্তু যখন সেখানকার কাউন্সিলর সমেত প্রত্যেকে উপস্থিত হয়ে নিকাশি নালার মুখ ছাড়াতে যায়, তখন কিন্তু সে বাধা দেয়, সে মুখ ছাড়াতে দেয় না এবং সে বলে সে কিন্তু স্থানীয় যে সদস্যরা রয়েছে তাদের পঞ্চায়েতে এই উদ্দেশ্যে তাদের নির্দেশে এটা করেছে। কিন্তু সঙ্গে সঙ্গে কাউন্সিলররা কোনো কথা না মেনে পুলিশ প্রশাসন উপস্থিত সেই নিকাশি নালার মুখ ছাড়িয়ে দেয় এবং ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটাও কিন্তু জানিয়েছেন। কারণ ব্যক্তিগত স্বার্থে সে নিকাশি নালার মুখ বন্ধ করেছিল এবং এমনটা কিন্তু নজরে রাখা হচ্ছে যাতে এরপর আর সেই ঘটনা না হয়, এটা কিন্তু সাধারণ মানুষের চলাফেরার একটা সমস্যা দেখা দিয়েছিল। ধন্যবাদ। ঘরে আজকে 20 থেকে 25 দিন ধরে জল ঢুকাছে। আমি পঞ্চায়েতে জয়দেব দাকে বলেছি, ভোলাকে বলেছি, ব্লক সভাপতি মিঠু দাকে বলেছি, সবাইকে বলেছি। আমাকে জয়দেব, ভোলা বললো যে ওরা তোমার ঘরে যখন জল ঢুকছে, তুমি তোমার যে পাইপ থেকে জলটা ঢুকছে ওইখানে তুমি মাটি ফেলে জলটা ওটা বন্ধ করে দাও। এবার মিউনিসিপ্যালিটির ড্রেনটা 1 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে, ওই ড্রেনটা খোলানোর ব্যবস্থা করছে না। আমি তো 1 মাস ধরে জলে ঢুকছি, তখন তো কেউ কিছু বললো না দাদা। হ্যাঁ জানিয়েছিলাম, ওই তো সবাই যাদের মেম্বারের নাম করলাম আমি, তো সবাই তো জানে। সবাই তারা বলেছিল যে তোমার যেখান থেকে জল ঢুকছে তুমি সেই জায়গায় সেইখানটা বন্ধ করে দাও। হ্যাঁ আমাকে বলেছে বন্ধ করে। সাইডে আমাদের বড়বাগান নার্সিং স্মার্ট পয়েন্টের সামনে একটা কালভার্ট আছে, তো সেইখানে আমাদের পঞ্চায়েতের একটা বাসিন্দার ওর বাড়িতে নাকি জল ঢুকছে, দিয়ে ও মোরাম দিয়ে ওইটা বন্ধ করে রেখে দিয়েছে। তো ওইটা তো বন্ধ করতে পারে না, সেই জন্য আমি আইসি সাহেবকে বললাম। পুরো রাস্তা একদম জলে জাম হয়ে গেছে। এরকম করে কি নিকাশি নালা বন্ধ করতে? সেটা ব্যবস্থা করা চলছে, দেখছি ওই পঞ্চায়েতে ওদেরকেও ডাকলাম যারা প্রধান আছে, সেই জন্য আমরা আইনের পদ্ধতি নিচ্ছি। দুর্গাপুরে মরণ ফাঁদ সার্ভিস রোড। 19 নম্বর জাতীয় সড়কে ঝুঁকির যাতায়াত। মুচিপাড়া মোড় সংলগ্ন জাতীয় সড়কের বেহাল দশা। দেখুন রাস্তার কি হাল। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে বাসিন্দাদের ক্ষোভ। এইভাবেই রোজ যাতায়াত হচ্ছে। বর্ষার জল জমে দুর্দশার শেষ নেই এলাকার মানুষের। এই রাস্তাটায় মুচিপাড়া মেন এন্ট্রেন্সের রাস্তা, আপনার শিবপুর থেকে এসে
সেখানে রাস্তার অবস্থা আপনি দেখতেই পারবেন। ঠিক আছে, এখানেও রয়েছে এরকম অবস্থা, বাইরের পিছনেও এই সেম কন্ডিশন। সব যেই থাকুক না কেন, কারুর এই সমস্ত দিকে কোনো ধ্যান নেই। ঠিক আছে, সমস্ত রাস্তার একই কন্ডিশন। দুর্গাপুরে সেভারেল জায়গায় এরকম কন্ডিশন হয়ে রয়েছে। কথা বলবো অর্পণের সঙ্গে। অর্পণ, জাতীয় সড়ক 19 নম্বর জাতীয় সড়ক, সেই রাস্তার এইরকম দশা। আমরা কথা বলবো, আবারও অর্পণের সঙ্গে যোগাযোগ করবো। তবে এই রাস্তার হাল দেখুন একবার। 19 নম্বর জাতীয় সড়ক, সেখানে পুরো রাস্তা জুড়ে এরকম গর্ত, খানা খন্দে ভরা। আর বৃষ্টি হলে তো কথাই নেই, এভাবেই জল জমে থাকে আর এভাবেই ঝুঁকির যাতায়াত। অর্পণ রয়েছে আমাদের সঙ্গে আবারও। অর্পণ, কতদিন ধরে রাস্তার এই হাল, কেন ঠিক করা হচ্ছে না? আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব এবং প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, কারণ এলাকার মানুষ তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এইরকম রাস্তা দিয়ে তাদের প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে বাসিন্দাদের ক্ষোভ। হাইওয়ে অথরিটির যারা হায়ারার্কি আছেন তাদের সাথে আমাদের হায়ারার্কিতে যারা আছেন তারা নিয়মিত যোগাযোগে আছেন। সার্ভিস রোড যেখানে যেখানে নেই সেই সার্ভিস রোডগুলোকে করার ব্যাপারে, এবং অন্যান্য যে রাস্তাগুলো অত্যন্ত জরুরি যেখানে গাড়ি দাঁড়িয়ে থাকছে, ধরুন ইতিমধ্যেই অভিযোগ এসছে যে IOCL-এর কিছু গাড়ি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে যথারীতি প্রসিকিউশন, যেটা আমাদের লিগ্যাল প্রসিডিওর আছে সেই অনুযায়ী তাদের এগেনস্টে প্রসিকিউশন সাবমিট করা হচ্ছে। নকশালবাড়িতে নদী থেকে বালি চুরি অব্যাহত। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে 3 মাস বন্ধ নদীঘাট, তারপরেও দেদার বালি চুরি। প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত 2। নিউজ 18 বাংলার ক্যামেরা দেখেই ট্রাক্টর নিয়ে চম্পট। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, নিউজ 18 বাংলার ক্যামেরা দেখে একেবারে পগার পার, কিন্তু কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? দেখো, ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে নকশালবাড়ি থানায় এবং নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শনও করেছে। তবে সেই সময় কোনো ট্র্যাক্টরকে কিন্তু পাওয়া যায়নি। তবে স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছে শুধু দিবারাত্রি নয়, রাতের অন্ধকারেও কিন্তু এই বালি পাচার হয়ে থাকে। আর চেঙ্গা নদীতে দেদার বালি পাচারের একেবারে আস্তরণ জমে রয়েছে। আর সেখান থেকেই প্রতিদিন প্রায় 15-20টি ট্র্যাক্টর প্রতিনিয়ত কিন্তু বালি চুরি করছে। তবে এদিন প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন 2 জন। তারা ইতিমধ্যে নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। তোমাকে জানিয়ে রাখি যে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে কিন্তু জুলাই মাস থেকে টানা 3 মাস নদীঘাট বন্ধ রয়েছে। সেখানেই দেখা যাচ্ছে একেবারে অবৈধভাবে কোনো ধরনের প্রশাসনের অনুমতি ছাড়াই নদীঘাট থেকে বালি চুরি হচ্ছে। আর এরই প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হচ্ছেন হাতিগিছার 2 জন। তারা কিন্তু ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে যে যারা মূলত আক্রমণ করেছে তাদেরকে চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। ধন্যবাদ। ভুয়ো পরিচয়পত্রে 10 লক্ষ টাকা ঋণ, ব্যাংকে প্রতারণার অভিযোগে গ্রেফতার যুবক। ঝাড়গ্রাম মেডিকেলের কর্মী পরিচয় দিয়ে প্রতারণা। ঝাড়গ্রামের দহিজুড়ির রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রতারণা। কি অভিযোগ আরো বিশদে জানাবে রাজু সিং, রয়েছে আমার সঙ্গে। রাজু, দেখো, মূলত এই যুবক ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত, এমনটাই অভিযোগ রয়েছে ব্যাংকের তরফ থেকে। ব্যাংকে গিয়ে সে বলেছে আমি মেডিকেল কলেজ হাসপাতালে ঝাড়গ্রামে কাজ করি, এবং সেই ভুয়ো পরিচয় দিয়ে ব্যাংকের কাছ থেকে 10 লক্ষ টাকা ঋণ নিয়েছিল এবং সেই 10 লক্ষ টাকা ঋণ নিয়ে চম্পট দেয় ব্যারাকপুরের উদ্দেশ্যে। আর এরপরেই পুলিশের কাছে অভিযোগ জানানো হয় 5ই মার্চ এবং পুলিশ তারপরেই তদন্ত নামে। মূলত বিনপুর থানাতে অভিযোগের পরেই বিনপুর থানার মেজবাবু তিনি এই ঘটনার তদন্ত নামে এবং উমাকান্ত পৈরা নামে এই যে অফিসার রয়েছে তিনি তার মোবাইলের ট্র্যাক ধরে জানতে পারেন যে সে কলকাতার দিকে রয়েছে, এবং সেই মোবাইলের ট্র্যাক ধরেই কলকাতা থেকে সেই যুবককে গ্রেপ্তার করা হয়। এবং তার সে যে টাকা এখান থেকে প্রতারণা করেছে তার সাথে যে আরো অনেকে জড়িত রয়েছে সেটাও পুলিশ জানতে পারছে। ইতিমধ্যে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়েছে এবং জিজ্ঞাসাবাদ করছে, কারণ ভুয়ো পরিচয় দিয়ে এই ধরনের ব্যাংকের কাছ থেকে কিভাবে টাকা নেওয়া হলো, কারণ ব্যাংক এভাবে লোন দেয় না। সেই জায়গায় ব্যাংক কেন গোটা বিষয়ে তদন্ত করে আগে থেকে দেখেনি, সেক্ষেত্রে সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে এবং এই যুবককে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে যে এই চক্র। ধন্যবাদ রাজু। দামোদরে হুড়মুড়িয়ে ভাঙল পিএইচির পাইপলাইন, ডিভিসির জলে ভাঙল পাম্প হাউসের পাইপলাইন।
আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চলে জল সংকটের আশঙ্কা করা হচ্ছে, কিন্তু কেন ঘটলো এই ঘটনা আমরা জানবো, কথা বলবো। দীপক শর্মা রয়েছে সঙ্গে। দীপক, দেখো, একেবারে ডিবিসি টানা জল ছাড়ছে এবং জলস্তর বাড়ছে দামোদর নদে। সেই জলের তোড় সামলাতে না পেরিয়ে হুড়মুড়িয়ে ভেঙে গেল দামোদর নদের উপরে থাকা কালোঝরিয়া পিএইচির পাম্পিং স্টেশন। যেই পাম্পিং স্টেশনে ব্রিজের মাধ্যমে পাইপ পৌঁছে দেওয়া যায় পাম্পিং স্টেশনের ভেতরে, পাম্প হাউসের ভেতরে, সেই ব্রিজটি ভেঙে পড়ে গেছে দুপুরে হুড়মুড়িয়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কি দীর্ঘদিন ধরে কোনো মেরামতির কাজ করেনি পিএইচি, যার ফলে কিন্তু এই পাম্পিং স্টেশন হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে আজ দুপুরে। আর এই পাম্পিং স্টেশন ভেঙে পড়ার ফলেই তীব্র পানীয় জলের সংকট দেখা দেবে আসানসোল সাব ডিভিশন জুড়ে। যেমন রানীগঞ্জ শিল্পাঞ্চল, জামুরিয়া শিল্পাঞ্চল, আসানসোল শিল্পাঞ্চলের একাংশ এই পাম্পিং স্টেশন থেকেই পানীয় জল সরবরাহ করা থাকতে হতো। এখন আসানসোল পৌরসভার কাছে বড় চ্যালেঞ্জ হচ্ছে কি এই পাম্পিং স্টেশন বন্ধ হয়ে যাওয়া বা ভেঙে পড়ে পানীয় জল সরবরাহ দিতে না পারায় কিভাবে এই সব অঞ্চলে পানীয় জলের পরিষেবা দিবে আসানসোল পৌরসভা, তা নিয়ে কিন্তু ইতিমধ্যে আসানসোল পৌরসভায় বৈঠক করেছে পৌর আধিকারিকরা। অন্যদিকে পিএইচির আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে কিভাবে তড়িঘড়ি এই পাম্পিং স্টেশনকে পুনরায় চালু করা যায় তা কিন্তু কাজ শুরু করেছে। এবং এই পাম্পিং স্টেশন যখন হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল তখনই কিন্তু এক পাম্পিং স্টেশনের কর্মী সেই পাম্পিং স্টেশনে ফেসে যায় মাঝ জলে। পরে কিন্তু রাজ্য বিপর্যয় মোকাবিলা দল পৌঁছে তাকে ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় তাকে উদ্ধার করা হয়। সব মিলিয়ে বলা যেতেই পারে যেভাবে পাম্পিং স্টেশন ভেঙে পড়েছে তাতেই কিন্তু আসানসোল শহর জুড়ে পড়ে আগামীকাল থেকে পানীয় জলের তীব্র সংকট দেখা দেবে, এমনটা অনুমান করাই যাচ্ছে। ধন্যবাদ দীপক। ডলোমাইটের দূষণে অসুস্থ অভিযোগে সরব বীরপাড়ার দলগাঁওয়ের বাসিন্দারা। পরিবেশ দফতরের অনুমতি ছাড়াই ডলোমাইট লোডিং হচ্ছে। দলগাঁও স্টেশন থেকে ডলোমাইটের রেক সরানোর দাবি। एज पर एनजीटीए आप सीटीओ के बिना यहाँ पर डोलोमाइट लोडिंग और अनलोडिंग चला नहीं सकते। রাজকুমার রয়েছে আমার সঙ্গে, আরো জানাবে রাজকুমার, এই যে ডলোমাইট লোডিং হচ্ছিল কোনো রকম এদের পারমিশন ছিল না, পরিবেশ দফতরের কোনো অনুমতি ছিল না, তা সত্ত্বেও ডলোমাইট লোডিং হচ্ছিল। কতদিন ধরে হচ্ছে এই কাজ, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো মিমি, এটা কিন্তু দীর্ঘদিন বলতে প্রায় 20 বছরের ওপর থেকে এইভাবে করে বীরপাড়ার যে দলগাঁও স্টেশন সেখান থেকে ভুটান থেকে আসা ডলোমাইট ট্রেনে লোড হয়ে গোটা দেশে ছড়িয়ে পড়ে। কিন্তু সম্প্রতি ভয়েস অফ বীরপাড়া নামে বীরপাড়ার একটি সামাজিক সংগঠন, তারা কিন্তু এটি অন্যত্র সরিয়ে নেওয়া যাওয়ার দাবিতে আন্দোলন শুরু করেছে এবং তারাই এই অভিযোগ তুলেছে। তারা দলগাঁও স্টেশনের যে এসএস রয়েছে, স্টেশন সুপারিনটেন্ডেন্ট রয়েছে, তার কাছে একটি স্মারকলিপি জমা দেন, তারা বিক্ষোভ দেখান এবং তাদের অভিযোগ যে কোনো রকম পরিবেশ দপ্তরের অনুমতি ছাড়াই কিন্তু রেল এটা চালাচ্ছে বলে তারা অভিযোগ তুলেছেন। তারা আরটিআই করে তারা এই তথ্য জানতে পেরেছে বলে অভিযোগ তুলেছেন। ফলে এই অভিযোগকে ঘিরে কিন্তু শোরগোল তৈরি হয়েছে। ধন্যবাদ রাজকুমার। হরিয়ানার ছবি দেখলেন, বাংলা বলায় কি ফল ভুগতে হলো বাংলার পরিযায়ী শ্রমিককে। এবার দিল্লিতে কি হয়েছে দেখাবো। দিল্লিতে আবার বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে। দিল্লিতে কাজে গিয়ে আটক নবদ্বীপের 2 পরিযায়ী শ্রমিক। 3 মাস আগে তারা দিল্লিতে গিয়েছিলেন কাজ করতে এবং তারপর তাদের বাংলাদেশি বলে আটক করা হয়। কথা বলবো, আমার সঙ্গে রয়েছে রঞ্জিত। রঞ্জিত, কি কারণে এদেরকে আটক করা হয়েছিল, তারপর ঠিক কি হলো, কি বলছে এদের পরিবার? কাজল শেখ এবং শান্তি শেখ এই দুজন নবদ্বীপ ব্লকের তিওরখালী কুলতলা এলাকার বাসিন্দা। গত 3 মাস আগে তারা রাজমিস্ত্রি জোগাড়ের কাজের জন্য দিল্লিতে গিয়েছিলেন এবং 2 দিন আগে পরিবার একটা অন্য মারফত জানতে পারে যে এই দুজনকে দিল্লি পুলিশ কোনো এক থানা তাদেরকে আটক করে নিয়ে গেছে, কারণ তারা বাংলাদেশি। এই সন্দেহে তাদেরকে আটক করা হয়েছে। এরপরে পরিবার উৎকণ্ঠার মধ্যে পড়ে এবং নবদ্বীপ থানার দ্বারস্থ হন এবং গতকাল নবদ্বীপ থানার পুলিশ তাদের পরিবারের 2 পরিবারের সাথে যোগাযোগ করে এবং তাদের কাছ থেকে তাদের যে বিভিন্ন নথি, বিশেষ করে ভোটার কার্ড, আধার কার্ড এবং অন্যান্য বেশ কিছু নথি সেখান থেকে তাদের বাড়ি থেকে নিয়ে যায় এবং তাদেরকে আশ্বস্ত করে। এবং ইতিমধ্যেই তারা রাজ্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে। তাদের যেটা দাবি যে দ্রুত তাদের পরিবারের যে নিকট আত্মীয় তারা ফিরে আসুক এবং তারা চাইছে যে যারা যেখানে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিল তারা এখানকার স্থায়ী বাসিন্দা, এই রাজ্যের বাসিন্দা, এই দেশের নাগরিক এবং তাদেরকে আটক করা হয়েছে একেবারে মিথ্যেভাবে। তাদের সমস্ত নথি এখানে রয়েছে এবং নবদ্বীপে তাদের জন্ম এবং যারা পরিবারের পাশাপাশি যারা প্রতিবেশী তারাও কিন্তু একই দাবি করছে
যে দুজনকে আটক করা হয়েছে তারা এখানকার স্থায়ী বাসিন্দা, তাদের সমস্ত নথি রয়েছে, তারপর তাদেরকে মিথ্যেভাবে তাদের আটক করা হয়েছে। যদিও পরিবার এখন উৎকণ্ঠায় রয়েছে এবং নবদ্বীপ থানা পুলিশ ইতিমধ্যে সমস্ত নথি সংগ্রহ করেছে এবং চেষ্টা করছে দ্রুত দিল্লি পুলিশের সাথে যোগাযোগ করার জন্য এবং সেখান থেকে দ্রুত তাদের ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করছে। তবে পরিবার কিন্তু এখনো উৎকণ্ঠার মধ্যে রয়েছে, পাশাপাশি প্রতিবেশীরা কিন্তু দাবি তুলেছে যাতে দ্রুত তাদের ফিরে আনা যায়। অনেক ধন্যবাদ রঞ্জিত। আমরা তো সেরকম জানি না, আমরা ওইসব জায়গায় কখনো যাইনি। এবারে ওরা গিয়েছে দিল্লি বলে গেছে সেটুকুই জানি। কি কাজে গিয়েছে? জানা নেই, ওই মিস্ত্রি কাজে। কতদিন আগে গিয়েছে? এই 3 মাস হবে গেছে। 3 মাস। দিয়ে ওখানে কি কারা আটকে রেখেছে কিছু জানতে পেরেছেন? হ্যাঁ বলছে ওখানকার সিআইডি পুলিশে আটকে রেখেছে বাংলাদেশ। কতদিন আগে কাজে গিয়েছে? 3 মাস হয়ে গেল। কি কাজে গিয়েছে? যুগালে কাজে গেছে। যোগালি কাজে। কবে জানতে পারলেন তাকে আটকে রেখেছে? আমি তাকে জানতে পারলাম এই পরশু দিনটা জানতে পারলাম।